এইচএসসি 26 ব্যাচ এবং সেকেন্ড টাইমার্স যারা, অর্থাৎ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যারা, তোমাদের জন্য আমাদের প্রথম থেকে একটা কথা ছিল, এডমিশন টাইমে তোমাদের আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যত বেশি সম্ভব তোমাদেরকে একটা প্রপার স্ট্র্যাটেজি এবং গাইডলাইনের মধ্যে রাখতে, যাতে তোমরা তোমাদের অ্যাডমিশনের যে জার্নি সেটা একটু সুন্দর মতো সামনের দিকে সময় নষ্ট না করে আগায় যাইতে পারো। তো এটা ধারাবাহিকতায় আজকে আমরা খুবই সেন্সিটিভ একটা কথা, যেটা এই কোয়েশনটা অনেক স্টুডেন্ট করে থাকে, অনেক স্টুডেন্টের মধ্যে এই কোয়েশনটা আসে, সো যার কারণে আমরা আলাদাভাবে এটা বলতেছি। সেটা হচ্ছে আমাদের এখানে তোমার একটা প্রশ্ন থাকে যে কোচিংয়ের এক্সামগুলো আসলে কতটুক ম্যাটার করে। এখন দেখো, কোচিংয়ের এক্সামগুলো কেমন ম্যাটার করে এটা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি আসলে নিজে কীভাবে দেখতেছো জিনিসটাকে। তো তুমি দেখবা রেটিনা, উন্মেষ বা হোয়াট এভার ইট ইজ, সেন্ট্রাল র্যাঙ্ক দেয় একটা, আবার একটা রিজিওনাল র্যাঙ্ক দেয়। রেটিনাতে যদিও ডেলি এক্সামগুলোতে রিজিওনাল র্যাঙ্ক দেওয়া হয়, সেন্ট্রাল র্যাঙ্ক দেওয়া হয় না, অর্থাৎ তুমি তোমার ব্যাচে কততম হয়েছে ওই জিনিসটা দেখা যাবে। এখন এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমরা আসলে র্যাঙ্কটা নিয়ে ভালোই টেনশনে থাকি অ্যাডমিশন টাইমে, যে আমার র্যাঙ্ক পিছনে আসছে, আমার র্যাঙ্ক এই পরিমাণে আসছে, আমার র্যাঙ্ক 100 জনের মধ্যে 90তম হয়েছি, এরকম একটা টেনশন থাকে। এখন দিন শেষে এটা আসলে কতটুকু ম্যাটার করে এই জিনিসটা আমি এখানে পার্সোনালি আমি কী মনে করছিলাম অ্যাডমিশন টাইমে, এবং আদৌ আমি এখন কী মনে করি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। দেখো, তোমার অ্যাডমিশন টাইমে মেইন জিনিসটা হচ্ছে কম্পিটিশনটা ম্যাটার করে, বাট মেইন জিনিসটা হচ্ছে তোমার মার্ক কেমন থাকতেছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার মার্ক যদি আপ টু দ্য মানে একটা গুড কোয়ালিটিফুল একটা মার্ক না থাকে, ওটা তাহলে তোমার জন্য কনসার্নের বিষয়। কথার কথা, তুমি 50 মার্কসের ডেলি এক্সাম যেগুলো দিচ্ছ সেখানে তুমি 30 আশেপাশে বা 30-র কম, মানে এই টাইপের মার্ক পাচ্ছ, 40-এর আশেপাশে পাচ্ছ না বা 40-এর উপরে পাচ্ছ না, তাহলে এটা অবশ্যই কনসার্নের বিষয়। সো এটা যেহেতু কনসার্নিং একটা জিনিস, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে, কেন আমি এত মার্ক কম পাচ্ছি। তুমি যদি 30, 25, 26, 27, 24 এরকম মার্ক পাও, তাহলে অবশ্যই তোমার নেগেটিভ মার্কিং বেশি যাচ্ছে, তোমার টপিক পড়াতে সমস্যা, তোমার ইনফো সবগুলো মনে রাখতে ভালোই প্রবলেম আছে। এখন এই জিনিসটা যেহেতু তুমি নিজেই বুঝতেছো তোমার মার্ক কম আসার কারণে, সো এটা তোমার অবশ্যই কনসার্নের বিষয়, এবং এই জিনিসটা তোমাকে ইন্ডিকেট করে তোমার অনেক বেশি উন্নতি করার জায়গা থেকে গেছে, শুধু সামান্য না, অনেক বেশি। সো আমাদের যদি মার্ক কম আসে, অবশ্যই আমাদের এটা কনসার্নের বিষয়, এবং এটা আমাদের সাথে গুরুত্বের সাথে দেখতে হবে। অর্থাৎ কোচিংয়ের এক্সামগুলোতে তোমার মার্ক অনেক বেশি ম্যাটার করে। এখন আস্তে আস্তে কিসের বেসিসে এটা আসলে ম্যাটার করতেছে? অন দ্য বেসিস অফ কোয়েশ্চনের স্ট্যান্ডার্ড। কোয়েশ্চনটা যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে তুমি কোয়েশ্চন নিয়ে এত যাচ না করে তোমার নিজের মার্ক কম কেন এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে, এবং ওটার সামনের ফার্দার স্টেপ কী হবে ওটা চিন্তা করতে হবে। তো কোয়েশ্চন স্ট্যান্ডার্ড কীভাবে বুঝবা? এটা এমনিতে কমন সেন্সে বোঝা যায়। তুমি পারতেছো না মানে স্ট্যান্ডার্ড না এমন না। তুমি যদি না পারো, ওটা আগে দেখবে প্রশ্নগুলো কি আসার মতো প্রশ্ন নাকি। যদি মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো প্রশ্ন হয়, অবশ্যই প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, এবং আমি জানি এবং আমি দেখছি, এবং এটাই সত্য হবে, বাংলাদেশের বড় কোচিংগুলো সবসময় স্ট্যান্ডার্ড প্রশ্ন করার ট্রাই করে, খুব বেশি কঠিনও করে না, একদম পানির মতো সহজও করে না। এবং যারা মোটামুটি পড়াশোনা করে ওরা 40-এর আশেপাশে বা 40-এর উপরে অ্যাজ ইউজুয়াল পেয়ে যায়। সো তোমার টার্গেট থাকবে ওরকম, এবং এখানে উন্নতি করার বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর যেটা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে আসি, সেটা হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক জিনিসটা একদম সত্য কথা বলতে অন্তত ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এগুলোতে ম্যাটার করে না। অনেকগুলো পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার মার্ক ম্যাটার করতেছে। তোমার সেকশনে 100টা স্টুডেন্ট আছে বা 70টা স্টুডেন্ট আছে, তোমার ব্যাচমেট আছে, 70 জনের মধ্যে যদি এমন হয় 70 জনে 65 জনই 40-এর উপরে পাইছে, হ্যাঁ প্রশ্ন সহজ হয়েছে, অথবা ওই চ্যাপ্টারটা সহজ ছিল, বা ওই চ্যাপ্টারটা সবাই বেশি ভালো পারে, এই কারণে। কিন্তু তোমার কি কনসার্নের বিষয় এটা? নো। কারণ অন্যরা 40+ পাক না পাক এটা তোমার দেখার দরকার নাই, তুমি 40+ পাইছো ওই সহজ চ্যাপ্টারে বা 40-এর আশেপাশে পাইছো, তাহলে এটা তোমার জন্য ভালো একটা সাইন, তুমি এই চ্যাপ্টারে তোমার দখল আছে। অন্যরা কি করতেছে, অন্যরা যদি 50 পায় এটা তোমার দেখার বিষয় না। এরপর আসি অন্য একটা সিচুয়েশন। এমন যদি সিনারিও হয় যেখানে 70টা স্টুডেন্টের মধ্যে ভালোই পরিমাণে স্টুডেন্টই তোমার 40-এর আশেপাশে পাইছে, কিন্তু তুমি অনেক কম পাইছো, যার কারণে তোমার র্যাঙ্ক দূরে আসছে, তাহলে তোমার বুঝে নিতে হবে এখানে র্যাঙ্কটা ম্যাটার করতেছে না, ঠিক আছে, কিন্তু মার্কটা ম্যাটার করতেছে, এই জন্য মার্ক নিয়ে চিন্তিত থাকতে হবে। অর্থাৎ দিন শেষে তুমি খুব যতভাবেই জাজ করো না কেন, র্যাঙ্ক দিয়ে তুমি নিজেকে জাজ করতে পারবে না, অন্তত ডেইলি এক্সাম এবং উইকলি এক্সামে। আবার আরেকটা সুন্দর পয়েন্ট, কোচিংয়ে অনেকেই কারচুপি করে, আগের দিনের এক্সাম থেকে কোয়েশ্চন নিয়ে প্রশ্নটা হুবহু আনসার মুখস্থ করে গিয়ে 50-এ 50 পায়, কিন্তু ওরা দিন শেষে মেডিকেলে চান্স পায় না। সো কেউ যদি 100-তে 100, 50-এ 50 এরকম পায়, হ্যাঁ অনেকে আসলেই পাইতে পারে, কোচিংয়ের কোয়েশ্চেনে আসলে মাঝে মধ্যে পাওয়ার পসিবিলিটি থাকে, 100টা এক্সামের মধ্যে অন্তত 2-3টা এক্সামে এরকম দেখা যায়, বাট সব এক্সামে দেখলে তুমি বুঝে নিবে এখানে কেউ চিটিং করতেছে।
র্যাঙ্ক ম্যাটার করে না। কিন্তু একটা জিনিস ভাইয়া জানায় রাখি, অ্যাডমিশন টাইমে মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনালের র্যাঙ্ক অবশ্যই ম্যাটার করে। তুমি শেষের দিকে গিয়ে 55টা চ্যাপ্টার কতটুকু মনে রাখতে পারতেছো, এটা অনেক বেশি ম্যাটার করে, এবং এই কারণে তোমার মার্ক কেমন আসবে এটা অনেক বেশি ম্যাটার করে। যার কারণে তুমি সর্বোচ্চ মনে রাখার যে তোমার ক্যাপাসিটি বা তুমি কতটুকু মনে রাখতে পারছো যত বেশি রিপিটেশনের মাধ্যমে, সেটা তুমি বুঝতে পারবে অবশ্যই তোমার র্যাঙ্ক দিয়ে। মোর দেন মার্কস, অবশ্যই মার্ক ম্যাটার করে, বাট র্যাঙ্ক অনেক বেশি ম্যাটার করে অ্যাডমিশনের শেষের দিকে। কিন্তু ডেইলি এক্সাম, উইকলি এক্সামে মার্ক দেখে, র্যাঙ্ক দেখে কোনো লাভ নাই। তোমার র্যাঙ্ক 12 আসুক, 15 আসুক, তোমার ব্রাঞ্চের 10 জনের মধ্যে, ইট ডাজন্ট ম্যাটার। আসলে ম্যাটার করে না, তোমার মার্ক ম্যাটার করে। এটা ট্রাস্ট করতে হবে ভাইয়া, ট্রাস্ট করতে হবে। শুধু দেখলা শুনলা চলে গেলা, পরের দিন আবার র্যাঙ্ক দেখে আবার হতাশ, আল্লাহ আমার র্যাঙ্ক 10 আসছে কেন, 15 আসছে কেন, 20 জনের মধ্যে আমার র্যাঙ্ক 12 কেন। নো, তোমার দেখতে হবে তোমার মার্ক কেমন। তোমার মার্ক যদি 20, 25, 30 আরও কম এরকম মার্ক হয়, তোমার কনসার্নের বিষয়, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে। ইয়েস, তুমি এটা টেনশন করবা, তোমার এটা চিন্তা করতে হবে, তোমার এটার জন্য পড়তে হবে। তুমি বসে বসে যদি চিল করো তাহলে হবে না। কিন্তু র্যাঙ্ক নিয়ে এত লাফালাফির কিছু নাই, এত কিছু করার দরকার নাই। তোমার র্যাঙ্ক যদি একও আসে, তুমি এমন না যে অনেক কিছু করে ফেলছো, তোমার র্যাঙ্ক আরও ভালো করতে হবে। তোমার চিন্তা করতে হবে কীভাবে মার্কটা বাড়ানো যায়, কোথায় ল্যাকিংস আছে, নেগেটিভ মার্কিংয়ে, নাকি একটা টপিক ভালো মতো পড়তেছি বুঝতেছি না, নাকি প্রশ্নের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, নাকি একদম ইজি ইনফিউর জন্য ভালো মতো পড়ে যায় না এই জন্য ভুল করতেছি। অনেক ধরনের পয়েন্ট আছে, অনেক কিছু অনেকভাবে চিন্তা করা যায়। একটা প্রশ্নের 50টা মার্কের মধ্যে 50টা কোয়েশন তুমি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারো। আর কিছু টিপস, অনেকেই কোয়েশ্চন জিজ্ঞাসা করে ভাইয়া ডেইলি এক্সামে কীভাবে পড়লে ভালো মার্ক পাওয়া যায়। এটা একটা ভালো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, সায়েন্সের সাবজেক্টের প্রশ্নের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল তুমি, আমরা তো সাবজেক্ট ওয়াইজ ভিডিও দিব, তারপরেও বলতেছি, মেইন বুকটা ভালো মতো পড়বা, মেডিকেল কোয়েশ্চন ব্যাংক দেখবা, অনুশীলনের প্রশ্ন ভালো মতো সলভ করবা, আর হচ্ছে এক্সট্রা প্র্যাকটিস করবা, এবং যেগুলো থেকে প্রশ্ন আসার মতো বা আগের বছরের প্রশ্ন আছে সেই টপিকগুলো একটু বেশি জোর দিয়ে দ্বিতীয়বার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা। আর অবশ্যই অনুশীলনের প্রশ্ন প্র্যাকটিস করার পাশাপাশি এক্সাম দিতে হবে, কোনো এটা ছাড়া ওয়ে নাই। এটা তোমার কাছে মনে হতে পারে ভাইয়া হয়তো নিজের বেনিফিটের কারণে বলতেছে অনুশীলনী এক্সাম বেসে এক্সাম দিতে এই সেই। নো, নেভার। আমি আমার যত ব্যাচ নিয়ে প্রমোশন করছি এই কয়েকদিন, আমি সবচেয়ে বেশি বলছি অনুশীলনী এক্সাম ব্যাচ, কারণ এটা তোমাকে অ্যাডমিশনের শেষের দিকে কী পরিমাণ এফেক্টিভ কাজে দিবে সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। অনুশীলনীর এক্সাম প্র্যাকটিস করার পাশাপাশি, প্রশ্নগুলো প্র্যাকটিস করার পাশাপাশি অবশ্যই এক্সাম দিতে হবে। এবং তুমি যখন হাঁটতে বসতে, বাসায় এই টেবিল থেকে ওই রুম থেকে এই রুমে যাচ্ছ, এই বাসা থেকে ওই বাসায় যাচ্ছ, কোচিংয়ে যাওয়ার আগে গাড়িতে মোবাইল টিপতেছো, এই টাইমে, র্যান্ডম টাইমে তুমি যখন কোনো প্রিপারেশন ছাড়া অনুশীলনী এক্সাম দিতে যাবা, তখন তুমি নিজেকে জাজ করতে পারবা। হোয়াই? কারণ ভাইয়া অ্যাডমিশন টাইমে আমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় 55টা চ্যাপ্টারের অ্যারাউন্ড 8-9 হাজারের কাছাকাছি অনুশীলনীর প্রশ্ন তোমার থেকে একসাথে মনে রাখতে হবে, এবং এটা মনে রাখা খুবই টাফ। এবং এটা সহজ করার সবচেয়ে সুন্দর ওয়ে হচ্ছে প্র্যাকটিস। কিন্তু শুধু প্র্যাকটিস করলে কখনোই তুমি সবগুলো প্রশ্ন মনে রাখতে পারবে না। ইউ হ্যাভ টু গিভ এক্সামস, মেনি এক্সামস অ্যান্ড রিপিটেড টাইমস। একটা এক্সাম তোমার 10-12 বার দিতে হবে, এবং আমি আমার সব ভিডিওতে বলছি একটা এক্সাম তোমার 10 বার না 20 বারও দিতে হবে। আমি নিজেও 18 বার 19 বার এক্সাম দিয়েছি। সো অনুশীলনীর এক্সাম ব্যাচের তুমি কমেন্টে লিঙ্ক পেয়ে যাবা, হোয়াটসঅ্যাপে কোনো কোয়ারিজ থাকলে তুমি জানতে পারবা। সব রাইটারের সব প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ আলাদাভাবে এক্সাম দিতে পারবা। বিসিএস ডিইউর ইজিকে ইংলিশ প্রশ্ন আমরা এক্সাম ব্যাচে দিছি। এরপরে এক্সচেঞ্জ ইনফো ব্যাচ থেকে তুমি এক্সচেঞ্জ ইনফোগুলো দেখতে পারো, অথবা যারা এক্সচেঞ্জ ইনফো ব্যাচে থাকবা না, তোমরা রেটিনা উন্মেষে মেরিটিক্স ডাইজেস্টে এক্সচেঞ্জ ইনফোগুলো দেখতে পারো। এইভাবে বুঝে পড়বা। এবং ডেলি এক্সামে 40-এর উপরে বা 40-এর আশেপাশে মার্ক পাইতে জিকে ইংলিশ পড়তেই হবে। তুমি যদি জিকে ইংলিশ না পড়ে যাও, তুমি জীবনেও 40-এর উপরে তুলতে পারবে না, গ্যারান্টিড। সো অনেকেই দেখা যায় সায়েন্সের সাবজেক্টের প্রশ্নগুলো ভালো মতো পড়ে, টপিকগুলো ভালো মতো করে, জিকে ইংলিশ স্কিপ করে আন্দাজে মেরে আসে। নো, এটা তোমার প্রিপারেশন খারাপ হবে। এবং তুমি যদি ডেলি এক্সামে জিকে ইংলিশ মিস করো, তুমি অ্যাডমিশনের শেষের দিকে গিয়ে রিভিশন টাইমে জীবনেও তুমি জিকে ইংলিশ কভার করতে পারবে না। নেভার এভার, ইটস ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। কোনো সুযোগ, কোনো অপরচুনিটি, ইয়েস কিন্তু বাট না, কোনো কিছুই নাই। লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা হচ্ছে, তোমার কোনো সুযোগ থাকবে না জিকে ইংলিশ শেষ করার। জিকে ইংলিশ শেষ করার প্রপার টাইম হচ্ছে ডেলি এক্সামের সাথে সুন্দর মতো ছোটো ছোটো টপিকগুলো আগানো, এবং শেষের দিকে গিয়ে দেখবা ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা মিলে বিশাল একটা মহাদেশ গড়ে তুলতেছে। এটাই হবে অ্যাডমিশনের শেষের দিকে গিয়ে। সো জিকে ইংলিশ ভালো মতো পড়বা, কোচিংয়ের প্রোভাইডেড বুক পড়বা, এত বড় বই কে সাজেস্ট করতেছে, কোন ভাইয়া পড়তে বলতেছে, কোন প্ল্যাটফর্ম পড়তে বলতেছে, আই ডোন্ট নো। তুমি আমার ভিডিও দেখতেছো, আমার থেকে জিজ্ঞাসা করতে আসছো হয়তো, এই কারণে আমি বলতেছি এগুলা কিচ্ছু পড়তে হবে না। কোচিংয়ের একটা বই পড়বা, কোচিংয়ের একটা প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন ব্যাংক সলভ করবা, একটা বই থেকে প্র্যাকটিস করবা, দ্যাটস এনাফ ফর ইউ। অন্য কোচিংয়ের কোনো বই, অন্য কোনো পাবলিকেশন, অ্যাপেক্স, মাস্টার, এত বড় দুনিয়ার সব বই কোনো দরকার নাই। সেম জিনিসটা যাবে হচ্ছে জিকের জন্য। জুবাইশ জিকে বসে বসে পড়তেছ, কিছুই হবে না। তোমার আগে রেটিনা ডাইজেস্ট পড়তে হবে, অথবা উন্মেষে মেরিটিক্স পড়তে হবে, ফরজ কাজ এটা। তুমি যদি জুবাইশ জিকে নিয়ে বসে থাকো, তোমার জিকে কিচ্ছুই পড়া হবে না। তুমি জাস্ট মানুষকে দেখাচ্ছ, সিরিয়াস সত্য কথা, তুমি মানুষকে দেখাচ্ছ তুমি পড়তেছো। আমার ব্যাচমেট অনেকেই ছিল, মাস্টার বই দেখাচ্ছে, জুবাইশ জিকে দেখাচ্ছে, ভাই পড়তেছি।
দিন শেষে তারা কিছুই পড়তেছে না। এটা কেমনে পসিবল? 2 মাসে 3 মাসে তুমি কেমনে শেষ করবা রে ভাই এত বড় বই? যারা একাডেমিক থেকে এক পেজ পড়তেছে ওদের জন্য ডিফারেন্ট কথা, কিন্তু অ্যাডমিশনে এটা তুমি পারবা না। ইভেন যারা একাডেমিকে মাস্টার বই, অ্যাপেক্স বই পড়ছে ওরাও অ্যাডমিশনে এসে কোচিংয়ের বই পড়ে, ওই সময়টা থাকে না। ইউ হ্যাভ টু গিভ ফোকাস অন মেইনলি সায়েন্স সাবজেক্ট। দেন তুমি কিভাবে এক্সট্রা এত বেশি টাইম বের করে জিকে ইংলিশ পড়বা ভাই? তুমি লজিক্যালি চিন্তা করো, এটা কি পসিবল? আদৌ পসিবল একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে? 2 ঘন্টা টাইম থাকবে ম্যাক্স, 1.5 ঘন্টা টাইম থাকবে ডেলি ফর জিকে অ্যান্ড ইংলিশ বথ কম্বাইন্ড। সো এই ক্ষেত্রে তুমি ওখানে টাইম দিতে হবে 1.5 ঘন্টা। তুমি কেমনে মাস্টার জোবাইর জিকে এগুলো পড়বা? আই ডোন্ট নো, আমি কোন লজিকে মানুষ এগুলা ভাইয়ারা সাজেস্ট করে এটাও জানি না, এবং স্টুডেন্টরা কীভাবে পড়ে আমি জানি না ডিউরিং অ্যাডমিশন টাইম। অন্তত আমি এটা বলতেছি। এখন এটা একটা পয়েন্ট গেছে। সেকেন্ডলি হচ্ছে, হ্যাঁ এখানে আগের ভিডিওতেও বলছি, অ্যাপেক্স মাস্টার রাখতে পারো সাবসিডিয়ারি বা জাস্ট অতিরিক্ত হিসেবে যখন তোমার জিকে ইংলিশ পড়া শেষ এবং এখান থেকে কিছু হালকা হালকা প্র্যাকটিস করবা, দেন তুমি করতে পারো। আচ্ছা, এখন আরেকটা জিনিস গেল, পুরো ভিডিওটা বলে ফেললাম র্যাঙ্ক মার্ক ম্যাটার করে নাকি। এবং লাস্ট একটা কথা বলবো, আমাদের কিন্তু কম্প্যাক্ট মেডিকেল ব্যাচ আছে। এডমিশন টাইমে অফলাইনের যে ফালতু ক্লাসগুলো, সিরিয়াস সত্য কথা, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ফালতু ক্লাস হয়। ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম বলতে পারো, বড় বড় কোচিংগুলোতে আপ টু দ্য মার্ক ক্লাস হয় না। এই ক্লাসগুলো করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। যে চ্যাপ্টারে খুব বেশি লেকিংস অনলাইনে একটা ব্যাচে থাকবা, সেটা আমাদের কম্প্যাক্ট মেডিকেল ব্যাচ হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের ক্লাস হোক, বড় বড় ক্লাস অ্যাভয়েড করবা। অন্তত ছোটো ক্লাসের মাধ্যমে কাভার করা ট্রাই করবা, এবং একটা চ্যাপ্টারে গ্যাপ থাকলে ওটা অনলাইন ক্লাস করেই ফিল করিয়ে অফলাইন ক্লাসে তুমি ওই এই যে স্যাটিসফ্যাকশন ওটা কখনোই পাবা না, ভালো মতো পড়াই না। কারণ একদিনে ওদেরকে অনেক চ্যাপ্টার পড়তে হয়। টিচাররা ভালো পড়ায় না এমন না, টিচারদের আসলে ভালো পড়াতে ওই সুযোগটা দেওয়া হয় না বা ওই সময়টা দেওয়া হয় না। তুমি কেমনে 1 ঘন্টায় 3টা চ্যাপ্টার কভার করবা আমাকে বলো তো? পসিবল না তো। এই কারণে অনলাইনে ক্লাস করে গ্যাপ ফিল করবা এবং সুন্দর মতো অনুশীলনী এক্সাম দিবা, মেডিকেল এক্সাম বেসে এক্সাম দিবা, যে কোনো অনলাইন এবং অফলাইন 2 জায়গায় থাকবা, অফলাইনের এক্সাম ধরে আগাবা। এটা শেষ কথা। অন্য একটা টপিক নিয়ে ইনশাল্লাহ কথা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ এবং গুড বাই।